ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইজ ইংলিশ বাই এপিএস। আজকে আমরা জয়নিং শিখব এবং পার্ট 1-এ এখানে আমরা সিম্পল সেন্টেন্স কী করে এইভাবে বানানো যায় সেটাই শিখব। তাহলে সিম্পল সেন্টেন্স কী? সেটা হচ্ছে যখন কোনো বাক্যের একটি মাত্র কর্তা ও ক্রিয়া থাকে অথবা যখন একাধিক বাক্য বিং, ইনস্পাইট অফ, ইনফিনিটিভ, জিরান্ট, টু এগুলো দ্বারা যুক্ত থাকে তখন তাকে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলে। এটির উপর আলাদা ভিডিও বানানো আছে, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। তো এক্ষেত্রে রুল নাম্বার 1 হলো ইনফিনিটিভ ইউজ করে। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এবং এটি তখনই ইউজ হয় যখন বাক্য দ্বারা কার্যকারণ সম্পর্ক দেখা বা কোনো ইচ্ছা প্রকাশ করে প্রেজেন্ট অর ফিউচার টেন্সে। যেমন হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। এখন সে বর্তমানে এই কথাটা বলছে যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো এই জন্য হি ইজ টু উইক টু ওয়াক, এক্ষেত্রে টু ওয়াক কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করেছি। আবার পরের সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ আ কার, হি ওয়ান্টস টু সেল ইট। এখানে কিন্তু কার্যকারণ সম্পর্ক না, এখানে ইচ্ছে প্রকাশ করা হচ্ছে যে সে এটার সাথে কি করতে চায়, কিন্তু প্রেজেন্ট টেন্সেই, তার জন্য হি হ্যাজ আ কার টু সেল। হি প্র্যাকটিসেস মার্শাল আর্টস রেগুলারলি, হি উইশেস টু উইন দ্য কম্পিটিশন। তো এখানেও তার ইচ্ছা প্রকাশ করছে প্রেজেন্টে, তো তার জন্য আমরা বলছি হি প্র্যাকটিসেস মার্শাল আর্টস রেগুলারলি টু উইন দ্য কম্পিটিশন। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসি। যখন যে কোনো একটি বাক্য অপর একটি বাক্যের কর্ম বা অবজেক্টের সম্পর্কে কিছু ব্যক্ত করে তখন সেই অতিরিক্ত তথ্যটি আগের বাক্যের সেই কর্মের আগে বসে। মানে হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভ পরের সেন্টেন্সটিতে পাওয়া যাবে। যেমন আই স আ ম্যান বাই দ্য রোড সাইড, হি ওয়াজ ওল্ড। তো আমি যে মানুষটাকে দেখেছিলাম অবজেক্ট আ ম্যান, তার ব্যাপারেই পরের সেন্টেন্সে বলা হচ্ছে ওল্ড। তো তার জন্য আই স অ্যান ওল্ড ম্যান বাই দ্য রোড সাইড। আই লস্ট মাই ওয়াচ, ইট ওয়াজ কস্টলি। আমি ওয়াচ মানে অবজেক্টের ব্যাপারেই পরেরটাতে কথা বলছি, তো তার জন্য আই লস্ট মাই কস্টলি ওয়াচ। এরপরে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা, এবং এটিতে কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকবে না, জাস্ট শব্দগুচ্ছ। এবং এটি তখনই ইউজ হয় যখন একটি বাক্য অপর বাক্যের ক্রিয়ার সম্বন্ধে আলোচনা করছে, তার জন্য তখন সেটাকে অ্যাডভার্ব বানিয়ে নিতে হয়। যেমন হি উইল কাম, ইট ইজ শিওর। তো ইট ইজ শিওর, কি শিওর যে সে আসবে, তো তার জন্য আমরা বলছি হি উইল শিওরলি কাম, তার মানে অ্যাডভার্ব হিসেবে এখানে শিওরলিটা বসেছে। আবার হি ফেলড ইন দ্য এক্সাম, ইট ওয়াজ আনফর্চুনেট। তাহলে কোনটা আনফর্চুনেট ছিল, যে সে ফেল করেছিল, তার জন্য এটা আনফর্চুনেটলি হি ফেলড ইন দ্য এক্সাম। তাহলে এখানে আনফর্চুনেটলি একটা অ্যাডভার্ব যেটি ওই ফেলডের একটা অবস্থাকে প্রকাশ করছে। হি কুকস ফর হিজ মাদার, হি ডাজ ইট হোল হার্টেডলি। তো হি হোল হার্টেডলি কুকস ফর হিজ মাদার, মানে সে আন্তরিকভাবেই তার মার জন্য রান্না করেছিল। তো এক্ষেত্রেও আমরা এইভাবে আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। আবার প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারাও হয়, যখন যে কোনো শব্দগুচ্ছ প্রিপোজিশনের মতো আচরণ করে তখন থেকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এক্ষেত্রে আমরা যখন দেখবো যে অতীতের কোনো কার্যকারণ সম্পর্ক দেখাতে হবে বা বিপরীত ধর্মীয় ঘটনা দেখা হয়, অর্থাৎ এক্ষেত্রে কার্যকারণ দেখানো হচ্ছে কিন্তু সেটি অতীতে। যেমন হি ওয়ার্কড হার্ড, হি ওন দ্য প্রাইজ। হি ওন দ্য প্রাইজ বাই ডিন্ট অফ ওয়ার্কিং হার্ড। তো এই বাই ডিন্ট অফ মানে কিন্তু বিকজ অফ। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেছি। আবার হি ওয়াজ ইল, হি স্টিল হি কন্টিনিউড হিজ ওয়ার্ক। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কন্টিনিউড হিজ ওয়ার্ক। বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, এটা হচ্ছে এমন একটি ফ্রেজ, এটাও একটা ফ্রেজ, কিন্তু এটা হচ্ছে প্রথম সেন্টেন্সের সাবজেক্টের ব্যাপারে কিছু বলা হবে। যখন কোনো বাক্য অপর বাক্যের কর্তা সম্পর্কে কিছু বলে তখনই মূলত এটি ইউজ করা হয়। এটির স্ট্রাকচার এরকম, শি ইজ মিতা, শি ইজ মাই সিস্টার। এরকম যদি কোনো সেন্টেন্স হয় এটাকে জয়েন করা হবে এভাবে, শি ইজ মিতা মাই সিস্টার। মানে শি ইজ যেহেতু দুই জায়গায় কমন, সাবজেক্টটা যেহেতু একই, তার জন্য শি ইজকে কমন রেখে মিতা এবং তারপর কমা দিয়ে মাই সিস্টার, এই দুটো আইডেন্টিটিকে লেখা যাবে। আর এটাই হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। আবার হচ্ছে কলকাতা ইজ আ সিটি অফ জয়, ইট হ্যাজ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস। কলকাতা আ সিটি অফ জয় হ্যাজ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস। এখানে কিন্তু ইজ প্রথম সেন্টেন্স আর পরেরটা কিন্তু হ্যাজ, তার জন্য এই ভার্বের চেঞ্জের জন্য আমরা এভাবে ইউজ করেছি। আবার নমিনেটিভ অ্যাবসলিউট, এটাও একরকম হচ্ছে ফ্রেজ, কিন্তু এটার স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস V3 এবং এটিতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এটি সাধারণত যখন অতীতকালে দুটো ঘটনা একেবারে পরপরই ঘটে বা কার্যকারণ সম্পর্ক প্রকাশ করে তখন এই গঠনটি ব্যবহার করা হয়, এবং অবশ্যই কর্তা ভিন্ন ভিন্ন হতে হবে। যেমন দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড। এখানে দ্য সান এবং দ্য ফগ আলাদা আলাদা, তো তার জন্য এক্ষেত্রে দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড। কার্যকারণ যে আগে এরকম হয়েছিল তারপরে আবার এটা। দ্য পুলিশ অ্যারাইভড, দ্য থিভস ফ্লেড। দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য থিভস ফ্লেড, মানে পুলিশ আসার পরে কিন্তু থিভসরা পালিয়ে গেছিল।
এটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হওয়া একটি ফর্ম এবং এক্সাম্পল স্বরূপ বি প্লাস আইএনজি মানে বিং। তো যখন অপর একটি বাক্যের অবজেক্ট নিয়ে কোনো কথা বলা হয় এবং সেখানে সেটি কন্টিনিউয়াস অবস্থায় থাকে, তখন আমরা কি করি, ওই কন্টিনিউয়াস অবস্থাটাকে সেই ক্রিয়াটার আগে যুক্ত করে দিই। যেমন হচ্ছে ডু নট জাম্প ফ্রম দ্য ট্রেন ইজ রানিং। তো দ্য ট্রেন ইজ রানিং মানে অবস্থাটা রানিং, সো ডু নট জাম্প ফ্রম দ্য রানিং ট্রেন, অর্থাৎ এটা একটা অবস্থা এবং এটা কন্টিনিউয়াসে বোঝাচ্ছে, তো আমি ট্রেনের আগে বসিয়ে দিয়েছি। আই স আ বার্ড, ইট ওয়াজ ফ্লাইং অ্যাবভ মাই হেড। আই স আ ফ্লাইং বার্ড অ্যাবভ মাই হেড। তো এখানে ফ্লাইংটা কিন্তু এই বার্ডের ব্যাপারে কথা বলা হচ্ছিল। আবার হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট ফর আ ওয়াইল। বিং টায়ার্ড, হি টুক রেস্ট ফর আ ওয়াইল। এখানে কিন্তু সবসময় দেখতে হবে যে এক্ষেত্রে কর্তার অবস্থা নিয়ে বলা হচ্ছে বলে বি প্লাস আইএনজি ফর্মটি ব্যবহার করা হয়েছে, তার ফলে বিং টায়ার্ড হয়েছে। এটাও কিন্তু একরকম প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। এখন হচ্ছে রুল 8, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ইউজ করে। পাস্ট পার্টিসিপেল সবসময় মাথায় রাখতে হবে ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়। তো এটা হচ্ছে যখন উল্লেখিত গঠনটির দ্বারা একটি বাক্যের কর্মের সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ কোনো বাক্যের অবজেক্ট সম্বন্ধে যখন ওই স্ট্রাকচারটা ব্যবহার করে কিছু বলা হয়, তখন আমরা এইভাবে স্ট্রাকচারটা যুক্ত করে দিই। এই স আ বার্ড দ্যাট ওয়াজ উন্ডেড, তো উন্ডেড মানে হচ্ছে উন্ড প্লাস ইডি, তার মানে হচ্ছে এটা পাস্ট পার্টিসিপেল, তাই আই স আ উন্ডেড বার্ড। দে হ্যাড আ ডগ, দ্য ডগ ওয়াজ ওয়েল ট্রেন্ড। তো অবজেক্টের ব্যাপারেই কথা বলা হচ্ছে, তো তার জন্য দে হ্যাড আ ওয়েল ট্রেন্ড ডগ। এবার হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 প্লাস নাউন এবং তারপর ক্লজ, যে ক্লজটা থাকে বাদ বাকি। তো এটি তখনই ইউজ হয় যখন একই কর্তা অতীতে দুটো কাজ একটির পরে আরেকটি করে থাকে তখন। তো স্ট্রাকচারটা আমরা ইউজ করে দেখি। উই ভিজিটেড দ্য ফেয়ার, উই রিটার্ন হোম। দেখো উই দুই জায়গায় আছে, ভিজিটেড দ্য ফেয়ার তারপরেই তো রিটার্ন করেছিলাম হোমে, তো তার জন্য হ্যাভিং ভিজিটেড দ্য ফেয়ার উই রিটার্ন হোম, আর মাঝখানে কমা দিতে কিন্তু ভুলবে না। আই স্টাডিড ফর 2 hours, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, মানে পড়ার পরেই তো আমি ব্রেকফাস্টটা করেছিলাম, তো তার জন্য হ্যাভিং স্টাডিড ফর 2 hours আই হ্যাড মাই ব্রেকফাস্ট। এক্ষেত্রে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে সাবজেক্টটা সেম থাকছে। এবং পরেরটা হচ্ছে প্রিপোজিশন উইথ আ ভার্বাল নাউন অর আ জিরান্ট। কখনো অতীতের কার্যকারণ সম্পর্কে বা কখনো একটির পর আরেকটি কাজ করাতে এটা ইউজ হয়। যেমন শি কল্ড দ্য পুলিশ, হি এক্সক্লেমড এভরিথিং। অন কলিং পুলিশ শি এক্সক্লেমড এভরিথিং, তো এই অন কলিং কিন্তু ওই স্ট্রাকচারের মধ্যে পড়ে। আবার দেখো দ্য সানসেট, হি কুড নট কমপ্লিট হিজ ওয়ার্ক, এটা কিন্তু কার্যকরণ সম্পর্ক নয়, কিন্তু এটা একটার পর আরেকটা ঘটেছে, তো সেই অর্থে দ্য সানসেট বিফোর দ্য কমপ্লিশন অফ হিজ ওয়ার্ক। তো যেটুকু বুঝেছো সেখান থেকে যদি আমরা এই জেন্ডের একটু চেঞ্জ করার চেষ্টা করি বা জয়েন করার চেষ্টা করি, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। এবং যদি কোনো স্ট্রাকচার বুঝতে বা কোনো জিনিসে অসুবিধা থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।